একদম শুরু থেকে বলো যে কি ঘটেছিল। দেখো দিনটায় মানে সেই দিনটা আমার জন্মদিন ছিল। তো সেদিনকে সবাই রাত্রেবেলা যেরকম খাওয়া দাওয়া করে চলে যায়, সেরকম রাত্রেবেলা চলে যাওয়ার পর সবাই একটু টায়ার্ডই ছিলাম, আমি প্রায় শুয়েই পড়েছিলাম। চোখটা লেগেছে, তখনই একটা ফোন এলো। আর আমি ফোন অ্যাটেন্ড করি। এবারে অত রাত্রেবেলা ফোন তো অ্যাটেন্ড করে তাকে বলি যে পরের দিন সকালে ফোন করুন। সেক্ষেত্রে আমার কালকে সকালে যে অ্যাটেন্ড করার ফোন, সে অ্যাটেন্ড করে আপনাকে প্রসেস বলে দেবে। তো উনি তখন আমাকে জোর করেন, না দাদা এখনই যদি কিছু কথা বলা যেত আমার খুব ভালো হয়। কারণ দেখুন এত রাত্রিও তো আমরা নর্মালি কথা বলি না, কি সবারই একটু রিল্যাক্সের টাইম থাকে, কারণ আমাদেরকে একটু ঘুমাতে হয়। তো সারাদিন এই ক্লায়েন্ট, এই কাজ ওই কাজ থাকতেই থাকে। তো সেই জন্য আমি ওনাকে বলি যে আপনি পরের দিন সকালেই ফোন করুন, তাহলে খুব সুবিধা হয়। তো উনি কোনো কথা না শুনে উনি নিজের মতন কথা বলতে থাকে। তো উনি প্রথমে বলেন যে আমার ছেলেটাকে বাঁচান দাদা, আমি এরকমভাবে আপনার ছেলেটা চোখের সামনে মারা যাবে হয়তো আমি দেখতে পাচ্ছি না। আমি বললাম দেখুন এত রাত্রেবেলা এইগুলো ডিসকাস না করে পরের দিন সকালবেলা বলাটাই ভালো। সেক্ষেত্রে অনেকটা রাত হয়ে গেছে, আমিও অনেক কাজবাজের মধ্যে ছিলাম, সেখান থেকে একটু আগে রিলিজ হয়েছি। তো প্রায় রাত্রির 1টা বেজে গেছে, এখন আপনি থাকে কালকে সকালে ফোন করুন রাত্রি 1টা? হ্যাঁ, আমি বললাম কালকে সকাল সেরকম আপনি 6টার পরে ফোন করুন। সেক্ষেত্রে উনি রাজি নন, উনি তার ঘটনাটা বলতেই থাকে। কী হয় না, তার ছেলে কিছু অদ্ভুত অদ্ভুত কাজ করছে ঘরে, মানে প্রায় অনেক দিন ধরেই করছে। ইদানিং যেন কাজ জিনিসটা বেড়েছে। বেড়েছে মানে ইদানিং ওর 4-5 দিন যাবৎ ঘরে কাঁচা মাংস খাওয়া, এটা বেশি দেখা যাচ্ছে। কাঁচা মাংস বলতে কি, লোকের বাড়ি থেকে মুরগি, বিড়াল এইগুলো তুলে নিয়ে এসেও ছিঁড়ে খাচ্ছে। মানে ছিঁড়ে খাচ্ছে বলতে রক্ত খাচ্ছে। এগুলো ওর মা কিছু ভিডিও করে রেখে তারপরে আমাকে ফোন করে। আর অনেক দিনের মা কাউকে এমন কাউকে খুঁজছিল যে যার কাছে গেলে আমি সুরাহা পাবো। তো ওনারা আমার কিছু এর আগেও হয়তো কোনো পডকাস্ট দেখেছিল, সেখান থেকে হয়তো আমার কিছু নাম্বার পেয়েছে, বুঝেছে, ভালো বুঝেছে বলে আমাকে ফোন করেছে। তো নর্মালি উনি আমাকে বলেন যে পরের দিন সকালে আসবেন, চেম্বার কোথায়। আমি বললাম দেখুন আমার চেম্বার বালিতেই হয়, আর মঙ্গলবার দিন তারাপীঠে হয়। তো সেক্ষেত্রে উনি বলেন, না আপনি তাহলে এক কাজ করুন, কালকে আমার বাড়িতে চলে আসুন, আপনি এখান থেকে মঙ্গলবারে তারাপীঠ চলে যাবেন। কিন্তু আমারও তো পরের দিন কিছু কাজের শিডিউল ছিল, তো আমি দুম করে তো সেগুলো পোস্টপোন করতে পারি না। তো ওই জন্য আমি কী করি, ওনাকে সেই মুহূর্তে বোঝাই যে আপনি এক কাজ করুন, কালকে সকালে ফোন করুন, আমি দেখছি কী করা যায়। বলে আমি তখন ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ি। যেই শুয়ে পড়ি উনি আমাকে কিছু ভিডিও পাঠায়, যেখানে উনি জানলার মানে যেহেতু গ্লাস লাগানো ছিল, আর ঘরের ভেতরে যদি কোনো রকম আলো জ্বলে বাইরে থেকে দেখা যায়। আচ্ছা। তো ওর মা কী করতো, ক্লাসের মধ্যে ফোনটাকে ছাটিয়ে কিছু ভিডিও করেছিল। ও ঘরের মধ্যে এরকম মুরগির গলা থেকে গলাটাকে ছিঁড়ে সেখান থেকে রক্ত চুষছে, বা ঘরের এমন কোনো কোনো জায়গায় দেখবে দেওয়ালের ওপরে প্রায় আমাদের মাথা হাইটের ওপরে পায়ের ছাপ। এগুলো সচরাচর আসে না ঘরে। অনেক রকমভাবে ওপরে রাত্রেবেলা লাফানো, তার আওয়াজ নিচে আসছে। তো এগুলো ওর মা অনেক দিন ধরেই নোট করে। করার পরে আমাকে এগুলো কিছু কিছু জিনিস আমাকে উনি ছবি আর ভিডিও পাঠায়। আর ছেলের আগের ছবি, মানে 6 মাস আগের ছবি, আর ইদানিং যে উনি যে এখন পাঠায় তার এই 4-5 দিনের মধ্যে ছবি উনি আমাকে পাঠায়। জিনিসটা কিন্তু ডিফারেন্ট। তো নর্মালি আমি ওগুলো দেখার পর ওর মাকে ফোন করি। ফোন করে বলি যে আপনার ছেলে এখন কী অবস্থায় আছে। বলছে খুব শোচনীয় অবস্থা, মানে খুব তাড়াতাড়ি হয়তো আমি আমার ছেলেকে হারিয়ে ফেলবো। আমি বুঝতে পারছি না যে কেন হচ্ছে এগুলো। তো আমি ঠিক আছে, আপাতত আপনি কিছু জিনিস আপনাকে বলেইছি, সেগুলো আপনি ঘরে করুন। যেমন ধরো সবার আগে কর্পূর আর লবঙ্গ সঙ্গে যদি এলাচ দিয়ে ঘরে জ্বালানো হয়, সেক্ষেত্রে পজিটিভনেসটা একটু বাড়ে। ওর এবার দরজা বন্ধ করে দিয়েছে, সেটা তো আর খুলছে না। তা আমি বললাম কিছু করার নেই এই মুহূর্তে, তাহলে আপনি ওর ঘরে পাল্লোকে ডেকে ঘরে কিছু জিনিস প্ল্যান করে দিয়ে আসুন। লেবুর কিছু ক্রিয়া হয়, সেগুলো আমি ওনাকে বলে দিলাম। উনি সেইভাবে ঘরে যেরকম যেরকম বললাম সেরকম রেখে, যার মধ্যে যা যা দিতে বলেছি দিয়ে সেগুলো রেখে দিয়ে সেদিনকে রাত্রিটা কাটিয়েছে। পরের দিন সকালবেলা 6টা বলেছি, মানে 6টা দিয়ে উনি ফোন করেছে আমাকে, মানে ডট 6টায় ফোন করেছে। তখন তো সবে ঘুম থেকে ওঠার সময়, কারণ রাত্রি 2টোর সময় যদি কেউ শোয়ে তাকে তো সকাল 6টায় ওঠা মানে 4 ঘন্টা আর কি ঘুম হবে। তো তার সাথে কথা বলি উনি ফার্স্ট কথাই যে আপনি যেহেতু মঙ্গলবার তারাপীঠে আসছেন, আমার বাড়ি হয়ে যান, তাহলে আমার খুব সুবিধে হয়। আমি দেখুন আমার তো তাহলে মঙ্গলবার সকালে বেরোনো, তাহলে আমি বুধবার দিন ফেরার সময় যাই। উনি বলছেন না, আমাকে তাহলে আজকেই মানে সেই দিনকেই আসুন। তো আমার ছেলেরা এলো প্রায় 8টার সময়, আমি তার সাথে কথা বলে মানে আমার জানাচ্ছি আমি কী করা যায়। দিয়ে আমি ওনাকে সেই দিনটা তো রাত্রিটা কেটেই গেছে, যদি আমার যেতেই হচ্ছে তো সেক্ষেত্রে আমি ছেলেটাকে কথা বলে মানে সেই দিন প্রোগ্রামটা একটু আগে করি। মানে মঙ্গলবার সকালে আমি ভোরবেলায় বেরোনোর জায়গায় সোমবার দিনকেই দুপুরবেলা বেরোবো। সেই জন্য আমাকে কাজগুলো মিটিয়ে ফেলতে হবে। তো আমি আর ওই ছেলেটা মিলে দুজন মিলে কাজগুলো মিটিয়ে নিলাম, নিয়ে ওনার বাড়িতে যাওয়ার জন্য বেরোচ্ছি। ওনার বাড়িতে গেলাম। উনি আমাকে লোকেশন দিয়ে রেখেছিলো। ওনার বাড়িতে পৌঁছলাম প্রায় সন্ধ্যেবেলা।
ছেলেটা আমি যখন বাড়িতে গিয়ে মানে বাড়ির দোরগোড়ায় গিয়ে ফোন করছি, তখন অলরেডি ছেলেটা ওর মায়ের সঙ্গেই ছিল সন্ধেবেলা। আমি যখন ঢুকি ওর বাড়িতে, তখনই যখন দেখেছে ওই বাড়ির ভেতর থেকে দেখতে পেয়েছে যে আমাকে দেখে ও সবার আগে ওপরে চলে গেছে। ঠিক আছে, ওর মা এলো। বাড়িতে যখন ঢুকছি, মানে গাড়িটা বাইরে রেখে বাড়িতে যখন ঢুকছি, ঢোকার সময়তেই দেখি বাড়ির ডান দিকে একখানা বাইরে ওয়াশরুম করে রেখেছে। মানে যারা চাষবাসের কাজবাজ করে তারা ওখানে ওয়াশরুম, মানে ফ্রেশ হওয়া, চান করা, এরা ওখানে করে তারপরে হয়তো বাড়ির দিকে যায়। মানে একদম বাস্তুর নর্থ ইস্ট কর্নারেই একখানা বাথরুম রয়েছে। তো সেক্ষেত্রে ঈশান কোণে কোথায় মন্দির রাখার কথা, সেখানে উনি বাথরুম রেখেছে। যেহেতু টেম্পোরারি, বাইরে যারা কাজ করে তারা এসে হাত পা মুখ ধোবে, ওয়াশরুম গেল, অনেকে সকালে আসে, রাত্রিবেলা যায়, সেই জন্য ওখানে একটা বাথরুম করে রেখেছে। ওনার বাড়িতে ঢুকছি, ঢোকার সময় দেখছি প্রায় 22-25, মানে যেহেতু জমিটা সামনের দিকে অনেকটা ফাঁকা ছিল, একটু এগিয়ে যাওয়াতে দেখলাম কিছু মুরগির পালক পালক পড়ে আছে। মানে ওর মা ঘটনাটা সত্যিই আমাকে ছবি তুলে পাঠিয়ে, যেগুলো সত্যিই করেছে। এগিয়ে দেখি ছেলেটি ঘর বন্ধ করে বসে আছে ঘরে। ছেলেটা? হ্যাঁ, ঘরের উপরে খাটের উপরে উঠে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে চুপচাপ বসে আছে। মানে তখন ঠান্ডাও পড়েনি, মানে ওরকমভাবে ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার কোনো মানেই হয় না। অগাস্ট মাসে ব্ল্যাঙ্কেট কি করে গায়ে লাগবে? ঠান্ডা পড়েনি যখন ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার কোনো মানেই হয় না। ও দেখি একখানা প্রত্যেকে ব্ল্যাঙ্কেট, মানে পাতলা একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছে, মানে জড়সড় হয়ে কোনায় সেটে গেছে। ভালো কথা। আমি ওর মায়ের সাথে নিচে কথা বলে যখন ওপরে গিয়ে দেখি এই ঘটনা, তো আমি ওর মায়ের সাথে আবার নিচে আসি। এসে ওর মায়ের সাথে টোটাল জিনিসটা ভালোভাবে ওর মা খুলে বলে যে কতদিন যাবত এই জিনিসটা চলছে। ওর মা বলছে প্রায় 3 মাস, 3.5 মাস হয়ে গেল আমার ঘর থেকে আজব আজব ঘটনা বলতে। প্রথমে শুরু হয় ফ্রিজ থেকে মাছ আর মাংস মিসম্যাচ হওয়া। কেন কি, ওর মা যে হয়তো পরের দিনকে রান্না করবে বলে হয়তো 1 কিলো মাংস এনেছে, 3 জন লোক যেহেতু, অল্প মাংস করেছে, অল্প মাংস রেখে দিয়েছে, সেখান থেকে হয়তো মাংস নেই, কোনো ক্ষেত্রে মাছ নেই, মানে কাঁচা জিনিস, রান্না করা জিনিস না, কাঁচা জিনিসগুলো ওখান থেকে গায়েব হচ্ছে। ওর মা তখন অতটা জিনিসটাকে নেয়নি, ক্যাজুয়ালি নিয়েছে। ঠিক আছে, হতে পারে, বা ছেলে হয়তো বাইরে কোনো বিড়ালকে দিয়েছে। সেক্ষেত্রে আস্তে আস্তে যখন বিড়াল গায়েব হওয়া শুরু হয়, বাড়িতে বিড়ালটাকে দেখতে পাচ্ছে না কদিন, দেখে ও যে ঘরটায় ছিল তার উপরে যে ট্যাঙ্কের ছাদটা, সেইখানে বিড়ালের ডেড বডিগুলো পাওয়া যাচ্ছে পরে। ও কী করতো, যা করতো, পরের দিনকে সকালবেলা ধরে ওপরের ছাদে ফেলে দিত। আর সেখানে কি, এখন যখন মরা জিনিসগুলো রয়েছে, সেক্ষেত্রে বাড়িতে কাকের উপদ্রব বেড়ে যায়, সেখানে কাক আসা শুরু হচ্ছে। মানে কি, ও তো মরা জিনিসটা পাচ্ছে, সে তো পচছে, পচার পরে তো সে কেউ না কেউ তো তাকে খাবে। সেক্ষেত্রে কাক এগুলো এসে এসে চারদিকে নাড়াচাড়া করতো। এই করতে করতে প্রায় সেদিন রাত্রেবেলা 9টা বেজে যায়। আমি ওনাদেরকে কিছু ফর্দ দিয়ে আসি, যেখানে আমার পুজোর কিছু উপকরণ দরকার ছিল, সেগুলো আমি ওকে জানিয়ে দিয়ে আসি যে এই জিনিসগুলো লাগবে, আপনি এগুলো এনে রাখবেন। আর সেই দিনকে রাত্রেবেলা তো আমার সেরকম সুযোগ হয়নি। পরের দিন সকালবেলা আমি একটা জিনিস ওদের বাড়ি থেকে খুঁজে পাই। তো সেদিনকে আমি ওখানে কাজবাজ মিটিয়ে নিয়ে ওনাকে ফর্দ দিয়ে ওখান থেকে বেরিয়ে আমি তারাপীঠ চলে যাই। আমার কিছু ক্লায়েন্ট আসার ছিল সেই দিন, ক্লায়েন্টদের সঙ্গে মিট করে সন্ধ্যেবেলা কিছু কাজ করে আমার কিছু জিনিস কালেকশান করার ছিল, ওগুলো কালেকশান করে ওখান থেকে বেরিয়ে আমি পরের দিন সকালবেলা তারাপীঠ থেকে ওর বাড়ির জন্য এগোই। ঠিক তারাপীঠ, আমি মানে তারাপীঠ থেকে বেরোতে পারিনি, ওখানে দুজন আমাকে ফোন করে। একটা হচ্ছে যেখান থেকে আমি জিনিসপত্র নিই সেখান থেকে, যে দাদা আপনি এই জিনিসগুলো নিয়েছেন তো দেখে নিন একবার ব্যাগে আপনার আছে কি না, কেন কি সেম জিনিস আর এখানে কিছু রয়ে গেছে। তো দেখলাম না, আমার ব্যাগে সব কিছুই আছে, ওটা হয়তো অন্য কারোর জন্য প্যাক করে রেখেছিল। না ঠিক আছে। ওখান থেকে বেরোনোর পর ওর ফোনটা রাখার পরেই দেখলাম যে চন্ডাল, মানে যে ডোম থাকে, সে যে আমাকে জিনিসগুলো দেওয়ার ছিল সেগুলো ও আমাকে ফোন করে, দাদা তুমি নিয়েছো তো, আর তুমি আজকেই কাজে যাচ্ছ, সেরকম হলে তুমি ক্লায়েন্টকে এখানে ডেকে নাও। বললাম না, আমি তো বলে এসেছি ওখানে ওর বাড়িতে গিয়ে কাজটা ওর বাড়িতেই করতে হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওর বাড়িতেই গিয়ে করবো। যে আমি ওখান থেকে বেরোই প্রায় সকালবেলা, দুপুরবেলা ওর বাড়িতে গিয়ে পৌঁছাই। সেই দিনকে ওর ছেলেটা যখনই আমাকে গেটে দেখতে পেয়েছে, তখনই ওখান থেকে দেখে ছাদে গিয়ে ঘরে ঢুকে দেখি ঘরে কোথাও নেই। কোথায় না, বাংকারের যে ওয়ার্ড্রপ করা হয় ওখানে ঢুকে পড়েছে। ঘরে ছেলেটা নেই। আমি গিয়ে দেখছি যখন ঘরে ছেলেটা কোথায়, মানে ও তো বাড়িতেই ঢুকলো, আমাকে দেখেও ঘরের দিকেই দৌড়েছে। তো ঘরে যখন ঢুকেছে গেল কোথায়, ঘরে কোথাও নেই। ওয়ার্ড্রপ করা ছিল, ওয়ার্ড্রপের ওপরে যে মানে বাংকারের ওপরে যে ওয়ার্ড্রপটা হয় সিলিংয়ের সঙ্গে, ওইখানে ঢুকেও বসে রয়েছে। কি বলছো? হ্যাঁ। তো এবারে কী হয়েছে না, ওখান থেকেও বেরোবে না। এবারে ঘটনা হচ্ছে, ও পালাচ্ছে কেন? ওকে যাতে
ছেলেটার কাছ থেকে দূরে না সরানো হয় সেই জন্য ও পালাচ্ছে। মানে ওকে নির্দেশ দেওয়া ছিল যে তোর যাই হয়ে যাক না কেন তুই ছেলেটাকে ছেড়ে আসবি না। ও বাড়ি থেকে পালাতে পারলো না বলে, যেহেতু আমি আগের দিনকে বাড়ি থেকে একটা বন্ধন করেছি, ও বাইরে বেরোতে পারছে না। আর যখন ও ওপর থেকে নিচে আসবে এসেই দেখে আমি রয়েছি, ও তো আগে পালানোর চেষ্টা করছে, তখন যাবে কোথায়? বাইরে তো বেরোতে পারছে না, ও ঘরে গিয়ে লুকিয়ে পড়েছে। ভেবেছে হয়তো ওই একটা গল্প আছে না, যেখানে খরগোশ মাথা গুঁজে নিলে মনে করে যে আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না, ব্যাপারটা এরকম। ওখানে গিয়ে ঢুকে পড়েছে, মানে ওকে আর কেউ খুঁজে পাবে না। সারা বাড়ি খোঁজ করতে করতে লাস্টে বললো না, তো ওই ওপরের ঘরটাতেই থাকে, তো ওপরের ঘরটা গিয়ে ভালো করে খোঁজাও। ওপরে ঘরে গিয়ে যখন খোঁজায় তখন দেখা যায় যে ও যখন বাংকারের উপরে ওয়ার্ড্রপের মধ্যে ঢুকে রয়েছে। ওকে ওখান থেকে ওর বাবা টেনেই যে নাবায়। সব জায়গায় গায়ে হাত দেওয়াটা ঠিক মনে হয় না, কেন কি দেখো যে রয়েছে সে তো একটু পরে চলে যাবে, কিন্তু ছেলেটার ওপরে তো আঘাতটা সৃষ্টি হবে না, মানে ব্যথা যন্ত্রণা। ছেলেটার বয়স কত ছিল? ছেলেটার বয়স তখন প্রায় এই 24-25 হবে, সিএ পড়ছিল। ছেলেটাকে ওখান থেকে নামিয়ে নিল বাবা মা। আমার মনে হয় না যে সবসময় ভূতে ধরলেই আগে দেখবেন মানে কিছু ওঝারা কী করতো, মারধর করতো। এই মারধর করা জিনিসটা না, যখন প্রেতটা চলে যায় যন্ত্রণাটা ছেলেটাকে ভোগ করতে হয়। যেই জায়গায় মানে ওই জায়গায় যে থাকে তাকেই ভোগ করতে হয়। আমার এই জিনিসটা ঠিক পছন্দ নয়। আমি ওর ওপরে বিনা কারণে আঘাত করা ঠিক নয়। আর চেষ্টা করি সবসময় যাতে নেগোসিয়েটের জায়গায় এসে কথা বলে যাতে ওর সাথে জিনিসটাকে নর্মালি সলভ করা যায়। ঠিক সেইভাবেই ওকে প্রথমে নামিয়ে নিয়ে আসা হয়। তো নিচে ঠাকুরমশাই যিনি ছিলেন তিনি নিজের পুজোর জিনিসটা গোছানো শুরু করলো, বাবা মায়ের থেকে জিনিসগুলো নিয়ে নিয়েছিল। আমি ওর বাবা ওর মা তিনজন মিলে বসে আগে ওর সাথে কথা বলি যে কেন এগুলো করছিস, মানে তার মোটিভটা কী। ও বলছে না আমি যা করছি ভালো করছি, আমি আমার ইচ্ছে হচ্ছে তাই করছি। ও বোঝাতে চায় না যে ওর মধ্যে কেউ রয়েছে। আচ্ছা, না আমার ইচ্ছে হচ্ছে তাই করছি। আর এরকম কাঁচা মাংস খাচ্ছিস কেন, আর কাঁচা এরকম রক্ত খাচ্ছিস কেন? বলছে না আমি দেখেছি এক জায়গায় যে পাঁঠার মাংস, মানে পাঁঠা কাটার পর তার রক্ত জমিয়ে রেখে সেটাকে ঝোলে দিয়ে খাওয়া হয়। ও চাইছে যে এরকম কিছু যেখানেও সুস্বাদু খাবার পাবে, কিন্তু তাতে যেন মাংস রক্তের স্মেল থাকে। মাকে মাঝখানে বলেছিল, ওর মা জিনিসটাকে নোটিস করেনি যে অনেক ক্ষেত্রে হয় কি, পাঁঠার মাংস কাটার পরে না, মানে পাঁঠা যখন কাটে তার রক্তটাকে এক জায়গায় জমানো হয়, জমিয়ে সেখান থেকে সেটাকে দিয়ে ঝোলে দিয়ে খাওয়া হয়। তাই মানুষ খায়, কারণ ওই জমে যাওয়ার পরে না ওটা থলথলে হয়ে যায়। তো ঠিক মেটে যেরকম হয় একটু হার্ডি হয়, ওটা একটু শক্ত মানে সফট হয়, কিন্তু লোকে খায়। ও বলছে যে আমি ওরকম কিছু খাওয়ার ইচ্ছে ছিল আমার, আমি সেটা খেতে পারছি না, কী করবো? আমি ডাইরেক্ট রক্তটাই খাচ্ছি। আর রক্ত মানুষে কেউ রক্ত খায় এরকম করে, লোকে তো ভুল বুঝবে, আর তোর নিজেরও তো শরীর খারাপ করবে। এরকম করে তো রক্ত কাঁচা রক্ত খায় না, তো ডাইরেক্টই হবে না। ও বলছে না আমার এটা খুব ভালো লাগছে আমি খাচ্ছি। আমি বললাম তা বলে এরকম বিড়াল মুরগি এইসবই যে পাচ্ছিস তুই, মাকে বল মা রান্না করে দেবে মাংস। না মাংস না, আমার রক্ত চাই। হ্যাঁ কেন? বলছে না আমি রক্ত খেয়ে অভ্যস্ত, তাই আমি রক্ত খাবো। সব কথার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? আর এটা কীরকম কথা? তুই কি উত্তর দিবি না? মানে তুই চাইছিসটা কি? বলছে না আমি আছি যেরকম আমি এরকম থাকবো, আমার কাউকে দরকার নেই, তোমরা এখান থেকে চলে যাও। মানে আমি যে এসছি কোনো একটা, ধরো তুই এরকম করছিস কেন আগে সেটা বল আমাকে। তুই তো ভালো পড়াশোনা করেছিস, ভালো এডুকেটেড ছেলে, তুই এগুলো করছিস কেন? তখন মাঝে মাঝে ও টেম্পার নিয়ে উঠছে। তোকে যেতে বলেছি যাবি, হ্যাঁ কি না? হ্যাঁ মানেটা কি? আরে তুই তাকারি করছিস কেন? তুই তাকারি করা ছেলে নোস, কেন করছিস? লাস্টে তেতো হয়ে অনেকক্ষণ ধরে এরকম চলার পরে তেতো হয়ে গিয়ে বলছে যে আমি কি আর এমনি এমনি করছি, আমাকে পাঠিয়েছে তাই আমি করছি। মানে কে পাঠিয়েছে? না আমি বলবো না। আর কে পাঠিয়েছে বল, এবার কিন্তু মারধর করবো, মানে করি আর না করি। তো তাও শুনবে না, 2-4টে গালাগালি দিলাম সেক্ষেত্রে। আর এরা না গালাগালিতে না খুব ক্ষিপ্ত হয়, খেপে যায়। সে লাস্টে বাধ্য হয়ে না আমাকে এরকম জায়গা থেকে পাঠিয়েছে, আমাকে যা করতে দিয়েছে আমি তাই করছি, তুই এখান থেকে যাবি, হ্যাঁ কি না? উল্টা আমাকে থ্রেট নিচ্ছে। বললাম দেখ আমি তো তোকে আগে এখান থেকে তোকে বের করবো, তারপরে আমি যাব, তার আগে আমি যাব না, তার আগে তুই চলে যা। বলছে না আমি যাব না, আমি কথা দিয়ে এসেছি, আমি কথার খেলাপ করি না। মানে বলছে না আমি কথার খেলাপ করবো না। কী করতে হবে তার জন্য? মানে তুই যদি যেতে চাস তার জন্য কী করতে হবে? বলতে আমি যাবোই না, তুই করবি কি? তুই আমাকে 1 কোটি টাকা দিলেও আমি যাব না। তুই টাকাটা নিয়ে করবি বা কি? টাকা তো আমি তোকে দিতে পারবো না, আর তুই দিলেই বা তুই টাকাটা নিয়ে করবি কি? তোর তো কোনো কাজের না টাকাটা, তোর তো এমনি জগৎটা খোলা, তুই খোলা জগতে ঘুরে বেড়া। তুই এমনিও তোর কিছু কোনো কাজ নেই এখানে। দেখ তোর শরীরটাকেও নিতে পারছে না। আমি তখন পরিষ্কার যে ওর মধ্যে কিছু আছে, তাই দেখ তোর শরীরটাকেও নিতে পারছে না, তুই যাবি হ্যাঁ কি না? বলছে না আমি যাবো না, আমি কথা দিয়েছি মানে আমি কথার খেলাপ করবো না।
আর সে তোকে করতেই হবে বাবা, নয় তুই ঘর খা না তুই ঘাট খা, তুই কী চাইছিস পরিষ্কার বল। না আমাকে দেখো, আনলাম কে পাঠিয়েছে, বলছে ওরকম একজন ব্যক্তি আমাকে পাঠিয়েছে, আমি তার কাছে প্রায় 6 বছর 7 বছর ধরে রয়েছি, তো আমাকেও বন্দি করে রেখে দিয়েছে, আমি যাব না। আর তুই কী করতি, না আমি একজন ধোপা, তো আমার কথার দাম আছে, যে আমি তখনও যখন কাজ করতাম তখন আমি যাকে যা ডেট দিতাম সেই ডেটেই জিনিস দিতাম, মানে ওই তখন যে জিনিসপত্রগুলো লোকের থেকে ধোপার কাজ যেহেতু, তো এই ডেট দিয়েছি মানে আমাকে দিতে হবে, ওটা হলো একটা ইগো, না আমি এই দিনে কমিটমেন্ট। হ্যাঁ, তো ঠিক আছে চলো, ভালো কথা সেটা, কিন্তু তা বলে তুই এই জিনিসগুলো করে গেলবি সেটাও তো ঠিক নয়। বলছে না আমাকে যদি না কাঠি করতো আমি তো আর মরতাম না, আমি মরেছি বলে এখন বাড়ির লোকেরা খুব মানে ওরা খুব ভালো আছে, তো এখন আমি এর কাছে রয়েছি, আমি এর কাছে ভালো আছি, নতুন নতুন জায়গা পাচ্ছি, নতুন নতুন মানুষ পাচ্ছি, যাচ্ছি যেমন ইচ্ছা খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, আমি আমার মতন এনজয় করতে পারছি, তো আমি এখান থেকে যাবো না। আমি দেখ বাবা তোকে এখান থেকে যেতে হবে, অত কথা না বাড়িয়ে তুই সোজা সাপটা বল যে কী করলে তুই যাবি, আর নাহলে তোর ওপরে কিন্তু যে জিনিসগুলো হবে সেগুলো তুই সহ্য করতে পারবি না। বুঝলি না, এরকম চর্চা আমি আগেও সহ্য করেছি, মানে আমি কত যদি এটা কথার খেলাপ করি, আমাকে যে বন্দি করে রেখেছে সে আমাকে খুব মারধর করে। ভালো কথা, তো তাহলে এক কাজ কর, তুই ওখানে যখন মারধর এমনি এখান থেকে গেলে ওখানে মারধর খাবি, না গেলে এখানে মারধর খাবি, সেটা তোর ভালো লাগবে। বলছে না তুই আমাকে মারবি না, আমি জানি তুই আমাকে মারলে ওর গায়ে হাত লাগা, ওর গায়ে তো আঘাত লাগবে, তুই আমাকে মারবি না। মানে বলছে না আমি জানি তো তুই মারবি না, ওই জন্যই তো আমি এখানে রয়েছি, আমার তো আরাম এখানে, আমি খাবো দাবো এখানে থাকবো। আমি ঠিক আছে, তোর খাওয়া দাওয়া যদি খুব করার ইচ্ছা হয় তাহলে এক কাজ কর, আমি তোর মুক্তির রাস্তা তৈরি করছি, তুই সেদিকে এগো, সেক্ষেত্রে তোর পুনর্জন্ম হবে, তুই সেখানে ভালো মতন খাওয়া দাওয়া করে নতুনভাবে জীবনযাপন করবি, তুই সেই রাস্তায় এগো। এই রাস্তাটা ঠিক নয়, এই পথটা তোর জন্য নয়, তুই অনেক ভালো ছেলে, সে অনেক কিছুতে, আগে তুই বল যে তোকে কেন পাঠিয়েছে। সে তখন বলে যে আমি যার কাছে ছিলাম তার কাছে একটা ছেলে এসেছিলো, ছেলেটার প্রায় 23-24 বছর বয়স, আমার থেকে একটু ছোট, মানে এর থেকে একটু ছোট, তো সে তখনও পড়াশোনা করছে আর বাবার বিজনেসের একটু দেখাশোনা করতো, তো সেই ছেলেটা এসে ওকে প্রায় 70-80 হাজার টাকা দেয় ভদ্রলোককে, হ্যাঁ, দিয়ে ওনার সাথে কথা বলে একটা ঘটি রেডি করে দিয়ে যায়, আর সেটা ছেলেটিকে দেয়, মানে ঘটিটা রেডি করে ছেলেটিকে দেয়, আর ছেলেটাই ওই সেদিনকে কথা বলে আমাকে এখানে পাঠিয়েছে। এর আগে একজনকে পাঠিয়েছিল, সে ঠিক মতন থাকতে পারছে না, কাজ করতে পারছে না বলে ওকে ছেড়ে দিয়েও আমাকে পাঠিয়েছে, ওকে এখান থেকেও নিয়ে চলে গেছে। আর তাহলে ঘটিটা কোথায়, বলছে ঘটিটা তোর বাড়িতেই বা ওর বাস্তুতেই আছে, তুমি দেখো গিয়ে যে এরকম জায়গায় পোতা রয়েছে। কোথায় পোতা আছে, বললো দেখো বাড়িতে একখানা পেঁপে গাছ রয়েছে, ওই পেঁপে গাছের তলাতে ওই ঘটিটাকেও পুঁতে রেখেছে। বলছে দেখো দেখো ঘটিটার মধ্যে অনেক কিছু আছে, দেখো। ওর বাবা শুনতে পেয়েই ওর বাবা চলে গেছে নিচে, গিয়ে ওখান থেকে বের করে দেখে এরকম সাইজের একটা ঘটি, মাথাটা কালো কাপড় দিয়ে ঢেকে বেঁধে রেখেছে, যেটা দিয়ে বেঁধেছে তার মধ্যেও একটা তাবিজ রয়েছে, মানে কালো সুতোটার মধ্যে একটা তাবিজ রয়েছে, ওটাকে খুলেছে দেখে ভেতরে একটা তাবিজ, একটা পুতুলের মধ্যে বাঁধা, আর তার মধ্যে কিছু অস্থির চূর্ণ দেওয়া রয়েছে। সেগুলো আমি তোমাকে পরে ছবিগুলো পাঠাবো, দেখো। তখনও এগুলো বলে যে এখানে এইগুলো রয়েছে। আমি ঠিক আছে, ওগুলো তো বের করা হলো। এবারে কি হচ্ছে, এবারে ওটাকে সরাতে পেরেছে, যেহেতু বাস্তুটা বন্ধন করলো, তো বাড়ি বাইরে ফেলতে পারছে না, তো সরিয়ে কোনো লাভ নেই, সেহেতু কী করলো, ও আমাকে বলে দিল যে ওইখানে ওটা আছে। এবারে তোর সাথে কি করতে হবে বল। এবারে আমাকে বলছে যে আগে দেখো ওর গার্লফ্রেন্ডটা কিন্তু ওর সাথেই রয়েছে, আমার সাথে, মানে এর সাথে আর কোনো কথা বলছে না, মানে আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই, মানে যেহেতু ওর মধ্যে রয়েছে না, ওর মধ্যে আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, আমি তো কথা বলাই বন্ধ করে দিয়েছি, নাম্বারটাই ব্লক লিস্ট করে দিয়েছি। গার্লফ্রেন্ডটা রয়েছে, তখন ওর মা ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পাসওয়ার্ড খোলার পরে ব্লক লিস্টে মেয়েটার নাম্বার ছিল। ওরা বোধহয় কলেজে কোনো এক জায়গায় সেমিনারে গেছিলো, সেখানে মেয়েটার সাথে পরিচয় হয়েছিল। মেয়েটা কী করেছে, মেয়েটা দুটো দিকেই মেনটেন করতো, এই ছেলেটা যেহেতু দূরে থাকতো, এদের এগুলো দেখতে পাচ্ছে না, সেই জন্য ছেলেটার সাথেও কথা বলতো, ওদিকে ওর সাথেও যেহেতু কাছাকাছি বাড়ি ছিল, ওর সঙ্গে দেখা করতো, কথা বলতো। ওই ছেলে যখন জানতে পারে যে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এবারে চাকরি বাকরির দিকে এগোবে, যেহেতু সিএ পড়ছিল, সেহেতু ওর একটা ভালো অপরচুনিটির জায়গা তৈরি হয়ে গেছিলো। এবারে কী করলো, মেয়েটা দেখলো যে এর হয়তো সিএ রয়েছে, মানে একটা ভালো সোর্স অফ ইনকামের জায়গা, তো মেয়েটা এদিকে চলে এসে ওই ছেলেটাকে ছেড়ে দেয়। তখন ছেলেটা ক্ষিপ্ত হয়ে গিয়ে, তখন জিনিসটাকে যখন ছেলেটা পুরোপুরি বুঝতে পারে, আর ওর কাছে কিছু ফেসবুকের পাসওয়ার্ড ছিল, ও নিজে দেখে ছেলেটার বাড়ির ডিটেলস বের করে,
ওখান থেকে এসে জিনিসটাকে প্ল্যান্ট করিয়ে দিয়ে যায়। এবারে কি হয়, ছেলেটা যেহেতু ওর মধ্যে প্রেত চালান করিয়েছে, চেয়েছে যে যাতে ছেলেটা তিলে তিলে মানে আস্তে আস্তে মারা যায়, যাতে প্রকাশ্য না হয়। বোঝাতে পারলাম? উট করে একটা জিনিস হলো, জিনিসটা সন্দেহের জায়গায় আসে। যখন জিনিসটা আস্তে আস্তে হয়, ছেলেটা আস্তে আস্তে রুগ্ন হচ্ছে, 3 মাস 4 মাস 5 মাস সময় লাগছে, লোকের সন্দেহের জায়গাটা আসে না। এতে কি হয়, এতে ওর ওপরে কোনো দোষ পড়লো না, ও তো থার্ড পার্টি, দূরে আছে, মেয়েটাকেও এখান থেকে ব্লক করিয়ে দিয়েছে। আর মিনিমাম প্রায় 1 মাস আগে ব্লক করিয়েছে। এবারে 1 মাস ধরে তো প্রেতটা ওর সাথে রয়েছে, 1 মাস ধরে যদি কেউ ডিটাচ থাকে, মানে মেয়েটার উপরেও কোনো কেস যাবে না, ওদিক থেকেও সংসারটা ভালো করতে পারবে, এরকম একটা প্ল্যানিং রেখে ওর মধ্যে প্রেতটা চালান করে। এবারে কথা হচ্ছে একে ছেড়ে যাবে কি না। লাস্টে ও নেগোসিয়েটের জায়গা আছে, দেখো আমি যদি ফিরে যাই আমাকে মেরে ফেলবে, প্রচণ্ড মারবে, আমি ফিরে যেতে পারবো না, আমি কথার খিলাফ এরকমভাবে করিনি, আমি এর আগে একবার করেছিলাম তো আমাকে মেরেছে, প্রচুর মেরেছে, তা আমাকে কী করতে হবে। বলছে দেখো তুমি যদি আমার মুক্তির ব্যবস্থা করতে পারো তাহলে আমি একে ছাড়বো, তাহলে এটা আমার লাস্ট জায়গা, কারণ কি এরপরে আমি আর ওর কাছে ফিরে যেতে পারবো না, যদি আমাকে ও এখান থেকে নিয়ে যায় ও আমাকে জানে মেরে দেবে। আর এতক্ষণে হয়তো বুঝতেও পেরে গেছে যে তুমি আমার সাথে এরকমভাবে কথা বলছো, কারণ কি ও জিনিসটা পুরোটাই দেখে, ওখানে বসে বসেও দেখে। তো এইখানে এক হচ্ছে সবার প্রথম কাজ, যেটা ওকে রিলিজ করতে হবে, ওকে বের করতে হবে। তো ওর সাথে একটা চুক্তি হলো যে আমি তোকে কথা দিচ্ছি, তোকে আমি তোর মুক্তির জায়গা তৈরি করে দেবো, তার আগে তোকে এই বডিটা ছাড়তে হবে। বডিটা ছাড়ানোর জন্য ওকে আবার সেই প্রতিজ্ঞা করানো, করিয়ে পূর্ণাঙ্গ কালী পূজা ওর বাড়িতে করানো। কালী পূজা করানোর মধ্যে কারণ হচ্ছে বাড়ির বাস্তুটা সংশোধন করা। বাস্তুটা যেহেতু খারাপ, সবার আগে ওদের বাইরে যে বাথরুমটা আছে বাথরুমটাকে ভাঙা, যাতে জায়গা থেকে বাথরুমটা না থাকে। তারপরে গেল তোমার ওর বাড়ির যে কাজগুলো, ওর বাড়ির ওপরের ঘরে, মানে একটা ছেলে, যে তুমি যদি ওপরের ঘরটায় যেতে না, তুমি নিজে মাথায় হাত দিয়ে বসে থাকতে যে কী করে হয় এটা, মানে টিভিতে এরকম দেখায় না যে দেওয়ালের ওপরে সিলিংয়ের ওপরে উঠে রয়েছে, এরকম দেওয়ালের ওপরে পায়ের ছাপ দেখা যেত, এরকম ফল সিলিং ধরে ঝুলতো। এরকমভাবে ফল সিলিং যদি আমরা ধরি হাতে করে একবার ঝোলার চেষ্টা করি, ফল সিলিং ভেঙে নেমে যাবে, সেই জায়গায় কিন্তু ও ফল সিলিং ধরে ওপরে ঝুলতো। আচ্ছা, এরকম বাদুড় ঝোলে দেখেছো তো, ওরকমভাবে বাদুড়ের মতন ওপরে বসে ও ঝুলতো। এই জিনিসগুলো সত্যি একটু আজবই লাগে, মানে মানুষের দেখা তো এরকমভাবে সম্ভব নয়। আমিও ওকে ঝুলতে দেখিনি, কিন্তু ওর পায়ের ছাপগুলো দেখে বোঝা যেত, মানে হাত পা, যেমন মাংস খাওয়ার মানে রক্ত খাওয়ার পরে তো হাতে পায়ে রক্ত, হাতে তো রক্ত থাকতোই, তো সেগুলো সিলিংয়ে লেগে রয়েছে, তার সঙ্গে পায়ে দেওয়ালের ছাপ, মানে পায়ের ছাপ দেওয়ালে রয়েছে, কোনো সময় সিলিংয়ে পায়ের ছাপ রয়েছে, ধরে ঝুলতো। আর এরকম ওয়ার্ড্রপেও আগেও ঢুকেছে, ও আগে ঢুকেছে বলে ওয়ার্ড্রপে লুকানোর ব্যাপারটা ওর মধ্যে খুব তাড়াতাড়ি উঠে পড়ে, মানে যে পাল্লাটা দিয়ে ধরে উঠতো, ওইখান থেকে ধরে পাল্লায়, মানে একটা মানুষ পাল্লায় উঠতে পারে, সেখানেও পাল্লা দিয়ে ধরে ওপরে উঠে ভেতরে বন্ধ করে ভেতরে বসেছিল। এই জিনিসগুলো একটু অলৌকিক, মানে এগুলো মানুষের সাথে সচরাচর ঘটে না যদি এরকম কোনো প্রেত না চালান করা হয়। তো ওকে ওখান থেকে বের করে আগে বাড়িতে কালী পুজো যখন করা হয়, ওর বাড়িতে আলাদাই তাণ্ডব ছিল। ও বলছে এগুলো করিস না, আমি ওকে ছেড়ে যাবো, তোকে বলছি ঠিকই, কিন্তু আমার মুক্তির ব্যবস্থাটা কর। তো ওর বাড়ির কোনো ঠিকানা ও সেরকমভাবে বলে না, কারণ ওর সঙ্গে যে জিনিসগুলো ঘটেছে সেগুলো সেই জায়গাতেও যেতেই চায় না। বলছে তোরা যদি কেউ করতে পারিস, সেখানে যদি দেখ আমি চলে যেতে পারি, আমার অসুবিধা নেই, কিন্তু তোদের কাউকে এই কাজটা করতে হবে, মানে আমার পূর্ণ কাজটা, মানে যেটা ওর সাধ্য শান্তির কাজটা, সেটা বাড়ির লোক কেউ করেনি। ওর বডি মর্গেই পড়ে পড়ে পচে গেছে, আচ্ছা, যেহেতু করেছিল না, বাড়ির লোক দেখতেও যায়নি, ওর বডিটা মর্গে পড়ে পড়ে পচেছে। তো সেই জন্য ও আরও ক্ষিপ্ত হয়ে এই সব জিনিসগুলো করতো, যাতে সুখ শান্তি পায়, বিলাসবহুল জীবনযাপন করতে পারে। তো সেখানেও কী করে, ওকে বলে, মানে আমার যে পার্টি ছিল তাদেরকে বলে, সেই দিনকে তো আর অতটা বড় কাজ করা সম্ভব নয়, যে আপনি এক কাজ করুন, আপনি, ও যেহেতু নাম, নিজের নাম পাম সবই বললো, তো সেহেতু ওর ছবি থাক না থাক, ও তোর এখানেই রয়েছে, তো চেষ্টা করুন ওর সম্পূর্ণভাবে যদি সাধ্যের কাজটা করা যায়। বলছে দেখুন আবার, মানে এই সবে ছেলেটা পরীক্ষায় পাস করেছে, এখনই খরচা, এবারে দেখুন আপনার যখন প্রবলেম আপনাকেই সলভ করতে হবে, এই নয় যে প্রবলেমটা আমি এসে সলভ করব। আমি এসে সলভ করলাম, যেটা আমার করণীয় সেটা আমি করে দিয়ে যাচ্ছি, যেটা সাধ্যের কাজটা সেটা তো আমার পক্ষে করাটা সম্ভব না, কারণ কি আমার পরের দিনও কাজ আছে। তো আপনি নিচে লোকালে কোনো ব্রাহ্মণকে দিয়ে সাধ্যের কাজটা করান, যে আপনি কথা দেবেন যে আপনি এই দিনের মধ্যে ওকে সাধ্যের কাজটা করাবেন, সেটা ওর সামনে কথা হয়, ও তখন ওর ছেলের মধ্যেই রয়েছে। তারপরে যখন আমরা কাজ করি, কাজ করার পরে এমন কিছু কাজ থাকে যেগুলো বলা যায় না হয়তো, কাজগুলো করার পরে
ওর বডিটাকে রিলিজ করে, ওর বাড়ির লোক ওকে কথা দেয় যে না আমি তোমার এইরকম দিনের মধ্যে শ্রাদ্ধের কাজ করব। যেহেতু আমার ব্রাহ্মণ ছিল, সে ডেট ফিক্স করে দিয়ে যায়, ওনারা শ্রাদ্ধের কাজটা করায়, যা পরে করায়। আমার সেদিনকে যা কাজ ছিল সেখানে আমি আমার ওই নিত্য কালী পুজো যেরকম ঘরে করা হয়, কালী পুজো করে ছেলেটার উপর থেকে পেট চালানের এইটাকে সরিয়ে তাদের প্রত্যেকটা মানুষকে শরীর বন্ধন করিয়ে তার বাস্তু বন্ধন করিয়ে আমি ওখান থেকে সেদিনকে আসি। আসার আগে আমার কিছু নির্দেশ দেওয়া ছিল যে বাইরে টয়লেটটা 1 নম্বর ঈশানকোণ থেকে টয়লেটটাকে সরাতে হবে, আর ওদের এন্ট্রিটা ভুল জায়গায় ছিল, সেটাকে আমি ঘুরিয়ে বারান্দার দিক থেকে এন্ট্রি করতে বলে দিই, যেন দিকটা শুভ ছিল, ডিগ্রিটা ভালো ছিল। ওখান থেকে তাহলে গেটটাও বন্ধ করে দিলাম। আর ছাদের ঘরে সেই মুহূর্তে থাকাটা টোটালি বন্ধ। ছাদের ঘরটায় থাকাটা অশুভই হয়, শুভ কিছু ফল পাওয়া যায় না। সেক্ষেত্রে ছাদের ঘর থেকে বেরিয়ে তাকে নিচের ঘরে শিফট করানো, বলে এলাম যে আপনারা করবেন। সেক্ষেত্রে ওরা করেছে কি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার যেইটুকুনি গাইড করা দরকার সেটা আমি গাইড করে দিয়ে এসেছিলাম। আচ্ছা, তুমি যখন প্রথম এই ঘটনাটা আমার সাথে শেয়ার করছিলে, তখন তুমি আমাকে একটা কথা বলেছিলে যে অরিত্র, এই কেসটা যখন আমায় সলভ করতে হয় তখন শোল মাছ বলতে হয়েছিল। হ্যাঁ, কেন কি এটা কোনোভাবে হয়তো তুমি স্কিপ আউট করে হ্যাঁ, গেছো। এখানে একটা প্রথা থাকে, কালী পুজোর পরে একটা বলির প্রথা যেহেতু থাকে, তো সেখানে আজকের ডেট তো আর এই ছাগল বলি দেওয়া বা পাঠা বলি দেওয়া জিনিসটা তো সেই দিনটা তো আর নেই। আর আমরা চাইও না যে একটা কোনো জীব এরকম করে হত্যা করতে। সেক্ষেত্রে একটা শোল মাছকে, শোল মাছ তন্ত্রে অনেক কাজে লাগে। শোল মাছ কেন, শোল মাছ, শিঙি মাছ, তারপরে তোমার কই মাছ, এরা অনেকক্ষণ বেঁচে থাকতে পারে, এদের লাইফ অনেক লং হয়। কেন কি দেখবে কই মাছ গাছে উঠে থাকে কিন্তু মরে না, সেরকম কোনো কাদা মাটিতে বা এরকম জায়গায় যদি রেখে দাও তুমি দেখে, ওরা থেকে যায়, মরে না। আর শোল মাছ পার্টিকুলার মাকে উদযাপন করা হয়, তো সেই জন্য তার দিয়ে সেটা আমাকে দেওয়া হয় আর কি। তো এখানে কি হয়, যে দোষগুলো ওরা পেয়েছিল এই কদিনে, ঠাকুরের ছবি ভেঙে দেওয়া বা ঠাকুর পুজো না দেওয়া, ঘরে যেখানে সেখানে বাথরুম করে, যেহেতু বলে ঠাকুর যেহেতু ছিল সেই ঘরে তো বাথরুম করাটা কোনোদিনই শোভা পায় না, তো সেই জিনিসগুলো যার যে দোষ পেয়েছিল সেইগুলো থেকে নিবারণের জন্য একটা শোল মাছ জায়গাও ছিল। আর এই শোল মাছ মনে পড়লো, দেখবে অনেকে বশীকরণের কাজে বা বিচ্ছেদের কাজে এরকম মাছের আঘাত করে বা মাছের পেটে তাবিজ ছবি এগুলো দিয়ে বশীকরণ বা বিদ্বেষণের কাজ করা হয়। তো সেদিন হয়ে যাওয়ার পরে, তার কাজটা করার পরে কিছুদিন যাবৎ যায়, তার মা আমাকে পরে ফোন করে জানায় যে এই দিনে যেহেতু আমি দিনটা ফিক্স করে এসেছিলাম যে এই দিনে ওর সাধু শান্তির কাজটা করার জন্য, সেদিন ওর মা সাধু শান্তির কাজটা করার পরে আমাকে জানানোর পরে উনি আমাকে বলেন যে আমি চাই না ওই মেয়েটা আমার ঘরের বৌমা হয়ে আসুক, মানে ছেলে তো আবার সেই একই জায়গায় গিয়ে পৌঁছাবে না, তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। তো সেই জায়গায় ওর মা চাইছিল যাতে ওর মেয়েটির সাথে ছেলেটি একটা বিচ্ছেদের কাজ করা হয়। তো সেখানে সেই ওই মাছ দিয়ে একটা বিচ্ছেদের কাজ হয়, আকর্ষণের কাজও করা হয়, বশীকরণের কাজও করা হয়। তো বিচ্ছেদের কাজে মাছের একটা থাকে। তো যখন এটা আমি বলেই দিচ্ছি তোমাকে আর কি, তো যখন এই কাজটা করা হয় তখন তার আগে মা বৈতালির কিছু জব করে তার থেকে ক্ষমাপ্রাপ্তি চাওয়া হয়, দিয়ে তারপরে কাজটা করা হয়। কারণ এখানে মাছটাকে আমাকে আঘাত করতে হবে, তো তার জন্য তার যে দেবতা তাকে আমাকে আগে পুজো করে তাকে সন্তুষ্টি দিয়ে তার থেকে ক্ষমাপ্রাপ্তি চেয়ে তারপরে কাজটা করতে হয়। আচ্ছা, দেবী বৈতালী মৎস্যের দেবতা? হ্যাঁ, আচ্ছা, তিনি তার রক্ষক, মানে মাছের রক্ষক আর কি। তো সেই জন্য মাকে আগে পুজো দিয়ে নেওয়া হয়, দেওয়া নিয়ে তারপরে তার কাজগুলোকে করা হয়। মানে বলির কাজটা করার আগে কমসে কম তাকে আঘাত পৌঁছানোর আগে তার থেকে পারমিশন নিয়ে বা তার থেকে ক্ষমাপ্রাপ্তি চেয়ে নিয়ে তারপরে করা হয়। তার একটা পার্টিকুলার আলাদা জব আছে, জব করে তারপরে নয় করতে হয়। আমাকে একটা কথা বলো, আমরা একটা দেবতার নাম প্রায় শুনে থাকি, ঠিক আছে, যে যার কাছে বাচ্চার জন্য মোস্ট প্রবাবলি মানসিক করে রাখতে হয়, পঞ্চানন ঠাকুর। হ্যাঁ, তো তোমার সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল। তো আমি দক্ষিণবঙ্গে খুব প্রচলিত ঠাকুরটি, তাই দেখতে অনেকটা মহাদেবের মতন, যাকে আমরা মোটা শিব বলে থাকি, ঠিক সেই রকমই দেখতে থাকে। দেখবে গোপটা অনেক বড় হয়, দাড়ি থাকে না তার, আর গায়ে কোনো বস্ত্র নেই, বাঘছাল পরে থাকেন, আর হাতে দেখবে একখানা ত্রিশূল, সাথে ডুমরু রয়েছে। সে মোস্ট প্রবাবলি বাচ্চাদের রক্ষক, বা কোনো কোনো জায়গায় দেখা যায় সে কোনো গ্রামকেও রক্ষা করে থাকে, কোনো বন্য পশুর হাত থেকে কিছু মানুষদের রক্ষা করে থাকে। তাকে অনেক রকমভাবেই মানুষ পুজো করে, কেউ
আজকে ঘরে ঘরে মানে কিছু গ্রামীণ মানুষদের কাছে আজকে ঘরে ঘরে বাবা পঞ্চানন রয়েছে। কেন কি তারা এক তো হেলথ রিলেটেড জায়গা থেকে বেরিয়ে আসতে পারে, দ্বিতীয়ত গর্ভবতী মহিলাদের রক্ষা মানে যে বাচ্চাটা আসতে চলেছে তার রক্ষক হিসেবে থাকে, হয়ে যাওয়ার পরেও তার ভালো খারাপ সবটা বাবা পঞ্চানন দেখেন। দেখার পর তার জন্য অনেকে মানত করে যাতে আমার বাচ্চাটা ভালোভাবে হয় বা ভালোভাবে হওয়ার পরেও যাতে ভালোভাবে বড় হতে পারে। সেই জন্য 12 বছর বয়সে গিয়ে যতক্ষণ না পূর্ণবয়স্ক হচ্ছে ততক্ষণ 12 বছর বয়স অবধি কিন্তু তারা এরকমভাবে মানে বাচ্চাদেরকে ভালোভাবে রাখার একটা দায়িত্ব বাবার উপরেই থাকে, নাকি তারা মানত করে রাখে। আর তারপরে গিয়ে বাবার পুজো দেওয়া বা একটা ঘটা করে পুজো দেওয়া হয়, তখন ছেলেটির চুল দেওয়া হয় বা অনেকে নখ দেয়, অনেকে দেয় না, কেন কি নখটা তো 12 বছর রাখা সম্ভব নয়, চুলটাকে রেখে দেওয়া সম্ভব হয়ে ওঠে অনেক ক্ষেত্রে ছেলেদের বা মেয়েদের। বাবাকে চুল দেওয়া হয়। তুমি যদি বাবার রূপটা দেখো, রূপটা দেখবে নর্মাল অন্য কোনো ঠাকুরের মতন নয়, পুরো লাল তার শরীরের বর্ণনা, আর খুব মোটা মোটা গোপ দেখবে, মাথায় জটা হয়ে রয়েছে কিছুটা তার গায়ে পড়ে বা পিঠে পড়ে, জটার ওপরে রয়েছে গায়ে সাপ দেখতে পাবে, কাঁধে হাতে তার সাপ থাকে, মাথার ওপরে জটাতেও সাপ থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায়। তো দেবতাটা আমরা এরকমভাবে না দেখলেও আমরা শুধু রক্ষক হিসেবেই তাকে পেয়েছি। আর অনেক ক্ষেত্রে বলা হয়, মানে এটা অনেক আগে থেকেই বলা হয় যে এটা নাকি শিবের পুত্র। এর অনেক জায়গায় দেখবে 5টা মুখের পঞ্চমুণ্ডর একখানা ব্যাপার থাকে যেখানে ওনাকে পূজিত করা হয়। এখন তো ভক্তরা আর বাঘছালের জায়গায় অনেক ক্ষেত্রে ভালোবেসে তাকে ধুতিও পরায়। সেক্ষেত্রে সেই ছবিও তুমি দেখতে পাবে অনেক জায়গাতেই রয়েছে। আমাদের কলকাতাতেও অনেক জায়গায় রয়েছে, দক্ষিণবঙ্গে তো রয়েছেই, আমাদের বর্ধমানের দিকেও কিছু মন্দির আছে যেখানে বাবা পঞ্চাননকে লোকে আজও পুজো করে আসছে, আর তার ফল ঠিক সেইভাবেই পাওয়া যায়। যেমন ধরো আগে তো এই বেদ বা তখন তো এত হসপিটাল ছিল না, অত আপডেটেড ছিল না ডাক্তাররা, তখন দেখবে বিষ যাতে কোনো কিছু পোকায় কামড়ালো তাদেরকে যেমন মা মনসার পুজো দেওয়া হতো বিষ তোলার জন্য, সেরকম বাবা পঞ্চাননকে পুজো দেওয়া হতো যাতে সে তাদেরকে রক্ষা করে। সেই জন্য কোনো ক্ষেত্রে কিছু বয়স্ক মানুষদেরকেও রক্ষা করে এসছে, কোনো ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে কোনো গ্রামকেও হয়তো রক্ষা করছে, যারা ধুমধাম করে পুরো গ্রাম মিলে পুজো দেয়। কোনো ক্ষেত্রে দেখবে যে কোনো মানে যার পেটে বাচ্চা আসতে চলেছে বা বেবিটা সবে এসছে, বা অনেকে দেখবে মিসক্যারেজের পর মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তারা বাবা পঞ্চাননের কাছে গিয়ে খুব সুফল পেয়েছে। এমনই দেখতে হবে যে যারা বাচ্চা হওয়ার পরেও মারা যায়, মানে হওয়ার পরেও তাদের প্রচণ্ড পরিমাণে ভুগছে, শরীর খারাপ হচ্ছে, ওনার একটা গণ রয়েছে তার নাম জলাসুর। তো সেও কিন্তু মানুষের বাচ্চাদের যদি কোনো সময় জ্বর হয় বা খুব শরীর খারাপ হয়, সেক্ষেত্রে তার পুজো করাটাও কিন্তু খুব লাভদায়ক হয়। কেন কি সেক্ষেত্রে সেই বাচ্চারা সেই মুহূর্তে রিলিফ পায়, জ্বরটা চলে যায়। এখন হয়তো লোকে বা ডাক্তার এগুলো হয়তো বিশ্বাস করেন না, কিন্তু আগে কিন্তু এগুলো দিয়েই মানুষ সুরাহা পেত, মানে এটা দিয়েই লোকে অনেক খারাপ জায়গা থেকে উঠে এসছে, খুব খারাপ শরীর খারাপ থেকে উঠে এসছে। মানুষের শারীরিক সমস্যা যেগুলো আসে শরীর খারাপ হওয়া, সেই দিক থেকে কিন্তু অনেকটাই সুরাহা পাওয়া যায় বাবা পঞ্চাননের পুজো করলে। তার আলাদা পার্টিকুলার জপ রয়েছে। জপটা ধরো তোমাকে যদি কেউ মানে গুরু দীক্ষায় যদি পাওয়া যায়, সেক্ষেত্রে যদি তার জপ করতে পারো সেক্ষেত্রে আরও ভালো ফল পাওয়া যায়। আর রইল তখন যেটা বলা হলো না মা বৈতালির কথায়, মা বৈতালি কিন্তু ঠিক এইরকমই তন্ত্রে তাকে ব্যবহার করা হয়। খুব কম জায়গায় দেখতে হবে যে তন্ত্রে তার ব্যাখ্যা রয়েছে। সেরকম কালী পুরাণের একটা জায়গায় মায়ের ব্যাখ্যা রয়েছে, যেখানে মায়ের কিছু কাজ রয়েছে যেগুলো 64 যোগিনীর মধ্যে এক যোগিনীর মধ্যে যেহেতু পড়ে, সেহেতু মায়ের কিন্তু কাজ করলে সেই রেজাল্টও খুব ভালো হয়। আর তার হাতে দেখবে যে সবসময় ওই ডান হাতে তার থাকে একটা ওই ঢাল, আর বাঁ হাতে থাকে তরোয়াল, আর দু হাতে দুটো মুদ্রা থাকে, একটা হচ্ছে অভয় মুদ্রা আর একটা হচ্ছে বর মুদ্রা। এই দুটো মুদ্রাতে, বর মুদ্রাতে সে কিন্তু আশীর্বাদও দিয়ে যায়, আর সে প্রোটেক্টও করে, সে মানুষকে রুখে দাঁড়াতে সাহায্য করে। তুমি যে মানে তার জব যারা করে, মানে যে তার সাধনা করে, সেক্ষেত্রে কিন্তু তার অনেকটাই লাভদায়ক হয়। কারণ তার অনেক জায়গা থেকে, যেমন বাড়ি থেকে বেরোচ্ছি একটা ভয় কাজ করছে মনের মধ্যে, সেই জায়গাটা ভয়ের জায়গায় সাহস যোগায়। হেলথ রিলেটেড কোনো প্রবলেম হলে সেখান থেকেও তার সুরাহা পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে যায়। কারণ যে কোনো মেডিটেশনে আমার মনে হয়, শুধু মায়ের কেন, এরকম অনেক দেবতার নামে বা মেডিটেশন করাতে সেক্ষেত্রে তোমার এই সুফলগুলো পাওয়ার একটা জায়গা তৈরি হয়। তাম্বুল সিদ্ধি বিষয়টা কি? তাম্বুল সিদ্ধি, তাম্বুল হলো পান,
আচ্ছা। তাহলে ধরো একজন সাধক যার সেই সামর্থ্য নেই, সে মাকে ঘটা করে পুজো দিতে পারছে না, বলি দিতে পারছে না। এবারে বলি তো এই নয় যে শুধু তোমাকে পাঠা বলি বা ছাগল বলি দিতে হবে, অনেকে ফল বলি দেয়, অনেকে মাছ বলি দেয়, যার যেরকম সামর্থ্য সেরকম সে বলি দেয়। তো সেরকম তাম্বুল মাকে অর্পণ করতে হয়। তার জন্য যদি তোমার গুরু থেকে থাকে সেক্ষেত্রে তার গুরুর থেকে পারমিশন নিয়ে তার মন্ত্র তার থেকে নিয়ে সেই মন্ত্র জপ করতে হয়। সেখানে উত্তরমুখী হয়ে মন্ত্র জপ করতে হয়। হওয়ার পর প্রথমে তুমি মন্ত্র জপ করলে, করার পর যখন তুমি শুদ্ধ বস্ত্রে মন্ত্র জপ করার পর তুমি যখন তাকে, তোমার কাছে যেহেতু সেরকম কিছুই নেই দেওয়ার মতন, তুমি তাকে পান অর্পণ করছো, তুমি তাকে পান দিচ্ছ। এবারে সে তখন মা যখন তোমার প্রতি সন্তুষ্ট হবেন তখন তার কৃপা তোমার সাথে থাকবে। আর অবশ্যই একটা দেখো, মা কোনো দিন সন্তানদেরকে দূরে রাখতে পারে না। একটা সময় পরে যখন তুমি রেগুলারই মাকে ডেকেই যাচ্ছ, দিনের পর দিন মানে দীর্ঘদিন যখন মাকে ডাকছো, মা একটা সময় এসে ছেলেদেরকে দেখবেই, সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, সে তার সন্তানদেরকে দেখবেই যে না, এ আমাকে এতদিন ধরে ডাকছে, আমি এর পাশে থাকি। তুমি যদি সেটাকে ভালো কাজে লাগাও, অবভিয়াসলি তোমার মা তোমার পাশে সবসময় থাকবে। সেক্ষেত্রে যদি তুমি খারাপ কাজে লাগাও, সেক্ষেত্রে কিন্তু মা তোমার থেকে দূরে সরে যেতে ভাববেও না দুবার। যে কোনো জিনিসের সবসময় সন্তান মানে বাবা মা চায় যে আমার সন্তানকে আজকে আমি বড় করছি, ছেলেটা আজকে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। কেউ কি চায় তার বাবা মা চোর হবে? তুমি তার যে গুণটা, তুমি যার থেকে যেটা পাচ্ছ, তুমি সেটাকে ভালো কাজে লাগাও, মা তোমাকে সামনের দিকে ঠিক এগিয়ে নিয়ে যাবে। আর যদি তুমি সেটাকে খারাপ কাজে লাগাও, সে তোমাকে উপর থেকে পড়তে 2 মিনিট সময় লাগবে না। সেই দিনকে তোমার কাছে কিছু ছিল না বলে তুমি মাকে পান অর্পণ করেছো, যেদিনকে কিছু সামর্থ্য হবে, 2টো মিষ্টি তো দেওয়ার মতন ক্ষমতা তোমার কাছে আসতেই পারে, সেই দিন সেই মিষ্টি তো আমাকে অর্পণ করতেই হবে। কিন্তু পান একটা মানুষের জীবনেও খুব ভালো কাজের, তার মাইন্ড ফ্রেশ করা, হেলথ রিলেটেড অনেক কিছু পজিটিভ দিকে যায় পান খেলে। পান অনেক ভালো জিনিস। অনেকগুলো জিনিসপত্র রয়েছে যেগুলোর কিন্তু ইন ডেপথে গেলে তার অনেক ইউটিলিটি আমরা জানতে পারি। পাওয়া যায়। তো তন্ত্রের এই প্রত্যেকটা জিনিসেরও ব্যবহার রয়েছে আলাদা আলাদা করে। মানে প্রকৃতিতে যেই সমস্ত জিনিসপত্র সৃষ্টি হয় তার পেছনে অনেকগুলো কারণ থাকে। যেমন পান তুমি দেখবে এমন দিন দেখা যায় যে অনেক ক্ষেত্রে হনুমানকে পানের মধ্যে রাম নাম লিখে বা জয় শ্রীরাম লিখে তুমি যদি হনুমানকে পড়িয়ে আসতে পারো, যদি 108-এর পারো তো 108-এর পড়িয়ে এলে, সেক্ষেত্রে তোমার অনেক আটকে থাকা টাকা, ধরো তোমার অনেক জায়গায় তুমি কাউকে দিয়েছো বা কোনো জায়গায় ইনভেস্ট করেছো, সেখান থেকে মনে হচ্ছে তুমি ওটা ফ্রডের হাতে পড়েছো, কিন্তু ওখান থেকে টাকাটা উদ্ধার করতে হবে। তো সেক্ষেত্রে বা অনেক কাউকে তুমি ধার দিয়েছো বা সেখান থেকেও টাকাটা পাচ্ছ না, সেক্ষেত্রে এই পান দিয়ে কিন্তু হনুমান ঠাকুরকে যখন চড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু হনুমান ঠাকুরও তোমার এই কাজটার তাড়াতাড়ি রেজাল্ট পেতে সাহায্য করে। যে তোমার যেটা মনস্কামনা থাকে যে আমি যাতে টাকাটা পেয়ে যাই, সেক্ষেত্রে আমাকে উপকার করুন বা আমার হেল্প করুন, টাকাটা পেলে আমার উপকার হবে। লোভে না থেকে যদি তোমার মনে হয় যে আমি এখানে টাকাটা আটকে ফেলেছি, মানে আমার টাকাটা ঢুকে রয়েছে, আমার টাকাটা বেরোচ্ছে না, কিন্তু বেরোতে পারলে আমি একটা জায়গা থেকে শুরু হতে পারবো, মানে আমার একটা মাথার উপর থেকে একটা জিনিস হয়তো নামবে। ঠিক সেরকম পান অনেক ক্ষেত্রে অনেক জায়গায়, দুর্গাপুজো থেকে শুরু করে মা চণ্ডীর পুজো, সব জায়গাতেই কিন্তু পান লাগেই। আজকে বিয়ে থেকে শুরু করে শ্রাদ্ধ পর্যন্ত, মানুষের জন্ম শুরু থেকে শেষ পর্যন্ত পান কিন্তু দরকার হয়। যেমন একটা কি বলো না, ব্রাহ্মণ বা তোমার নাপিতকে যেরকম জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজন হয় একটা মানুষের জীবনের শুরু থেকে একটা মানুষের জীবনের শেষ পর্যন্ত, সেই রকম পানটাও কিন্তু ঠিক ততটাই জরুরি। আজকে হয়তো পানটা লুপ্ত হয়ে যাচ্ছে, কেন এই এত কোম্পানি ভুলভাল জিনিস বের করে ফেলছে, সেই জন্য পানটা লুপ্ত হয়ে, নাহলে পান খাওয়া যায়। যারা পান খায় তাদের দেখবে হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু খুব কম আসে। প্রচুর হেল্প করে পান আমাদের। যেমন রসুন খেলে 52 রকম রোগ হয় না, সেরকম পানেরও কিন্তু প্রচুর গুণ আছে। রসুন খেলে 52 রকমের রোগ হয় না। কাঁচা রসুন সকালবেলা খেতে, আর লোকে বলবে তো মুখ থেকে রসুনের গন্ধ বেরোচ্ছে, সেই জন্য হয়তো খায় না, নাহলে কিন্তু রসুন খেলেও কিন্তু 52 রকম রোগ তোমার শরীরে ইনট্যাক্ট করতে পারে না। আচ্ছা, জ্বর সর্দি কাশি এগুলো থেকে দূরে থাকা, এগুলো তো নর্মাল থেকে থাকে, এগুলো দেখবে খুব কম রেয়ার কেসে আসে। থ্যাংক ইউ সো মাচ। বেশ কিছু জিনিসপত্রের ব্যাপারে জানলাম যেগুলো আমি ন্যাচারালি জানতাম না। ঘটনাটা তো অবশ্যই মানে কি বলবো, এটা ভয়ানক ছিল না মারাত্মক ছিল, এটা আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ কোথাও না কোথাও একটা মানুষের তার নিজের কিছু খারাপ কাজের জন্য, যেহেতু 2টো মানুষ তাকে বিশ্বাস করেছিল এবং সে দুজনের বিশ্বাসকে নিয়ে খেলেছিল, যার ফলে একটা ছেলেকে পুরো সাফার করতে হলো।
মানে কেউ চেয়েছিল যাতে সরে যায়, আর রাস্তাটা এরকমই কেন চুজ করে নেয় এটাই আমার বলার বক্তব্য, যে এরকম রাস্তা চুজ না করে আরও তো অনেক বিভিন্ন ধরন থাকে। মানুষ নিজে তো ফেস টু ফেস কনফ্রন্ট করতেই পারে যে হ্যাঁ। দেখো ওর সাথে আমার 6 বছরের সম্পর্ক, তুমি আমাদের মাঝে ওই এসো দিক না। থেকে তুমি ভাবো ছেলেটার ওদিক থেকে যদি 6 বছর সম্পর্ক, এই দিক থেকে প্রায় 3.5-4 বছর ধরে এই ছেলেটার সাথেও কথা বলছে, কলেজ থাকাকালীন এই ছেলেটার সাথেও কথা বলছে, সেক্ষেত্রে দেখা সাক্ষাৎ করা। সেক্ষেত্রে তো সেই ছেলেটারও বোঝা উচিত না যে আমি এমন একজনকে নিজের জীবন সঙ্গী হিসেবে চাইছি যে আমাকে প্রায়োরিটি নয় অপশন হিসেবে সেই রেখেছে। জন্যই তো ওর মা কি করলো, ওর মা আমাকে বললো দাদা আপনি ওর হাত থেকে একে সরিয়ে দিন, তাহলে আমার খুব উপকৃত হব। কারণ হচ্ছে ও যদি এই মানুষটা ওই মেয়েটা যদি এর জীবনে আসে, পরবর্তীকালে যে আরও যদি কিছু করে বসবে না, তার তো কোনো গ্যারান্টি নেই যাবে। সেই জন্যই আমাকেই কাজ, তখন আমার মনে না চলো ঠিক আছে, জিনিসটা হয়তো কোনো একটা দিক থেকে ঠিকই বলছে উনি, যদি মেয়েটা ওনার ঘরে বউ হয়ে আসে সেক্ষেত্রে তো ওই ছেলেটাকে পরবর্তীকালে আবার চিট করতেও পারে। সেই জন্যই আমি হ্যাঁতে হ্যাঁ বলেছিলাম। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো। দারুণ একটা ঘটনা শুনলাম, তার সাথে এই যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু এর আগে কোথাও শুনিনি বা এর আগে কোনো পডকাস্টও দেখিনি। যেমন আমি বিভিন্ন পডকাস্ট দেখি, নিজের নলেজ বাড়ানোর জন্যও আমি বিভিন্ন পডকাস্ট দেখে থাকি। কারণ আজকে আমি নিজে একটা পডকাস্ট হোস্ট করছি, তার মানে এই না যে আমি সব কিছুই জানছি। এরকম প্রচুর আমি মানুষ। দেখলাম তোমার লাস্ট কয়েকটা পডকাস্ট দেখেছি আমি, সেখানে তোমার হোস্টিংটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো আমি জানার চেষ্টা করি সব সময়, সেটা এরকম সিমিলার আরও চ্যানেল আছে যাদের হয়তো সাবস্ক্রাইবার বেসও আমার থেকে কম, বা এরকমও চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইবার আমার থেকে অনেক বেশি। আমি প্রত্যেকের ভিডিও দেখি, প্রত্যেকের ভিডিও থেকেই কিছু না কিছু জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। তো এই যে ছোট ছোট বিষয়গুলো, এইগুলো অনেকে ওভারলুক করে চলে যায়, তন্ত্রের অনেক ডার্ক বিষয় নিয়ে আলোচনা করে। বেশি ওভারলুক করে নিজের বাস্তুটা। আজকে তুমি যেখানে যাচ্ছ সেই জায়গায় বাস্তুটা কীভাবে রয়েছে সেটাও কিন্তু দেখার জন্য সবার আগে দরকার। কেন কি ওখান থেকে আমার মিনিমাম 60-70% উন্নতি আমার ওখানেই আটকে থাকবে। মানে আমার সব কিছুটাই কিন্তু বাস্তুটার উপর ডিপেন্ড করে যে আমি বাস্তুটাতে আছি সেটা কতটা আমার জন্য ভালো, কতটা খারাপ। আদৌ এই জায়গাতে কিছু ছিল বা কিছু হয়েছে, বা কিছু না থাকলেও সেখানে সেই জায়গাটাতে হয়ে থাকলেও সেটা সংশোধন করে তার উপরে একটা বাড়ি তৈরি করা, বা যে ফ্ল্যাটটা নিচ্ছি ফ্ল্যাটটা ঠিকঠাকভাবে নিচ্ছি কিনা, কোন দিকটা ঠিক হচ্ছে কোন দিকটা না। আদৌ আমরা দাঁড়িয়ে বলছি এটা হয়তো উত্তর দিক, কিন্তু গিয়ে দেখছি এটা উত্তর দিক নয়, উত্তর দিক এইটা। কেন কি আমরা চোখের দেখায় উত্তর দিক, ওটা ডিগ্রি ওয়াইজ নয়। আমরা এটা সবথেকে বড় ভুল, মানে কিছু মানুষ আছে যারা এই ভুলগুলো করে থাকে, যেখানে বাস্তুর মাঝখানেই দেখবে, মানে উনি যে জায়গাটা নিয়েছে মাঝখানে হয়তো বাড়ির একটা পার্টিশনের দেওয়াল এসে বা পিলার এসে পড়লো, তো সেই জিনিসগুলো কিন্তু ঘরের খুব মারাত্মকভাবে ক্ষতি করে। আর নর্থ ইস্ট মানে দক্ষিণ দিকটা, নর্থ ইস্ট আমাকে সবসময় ঠাকুরের জন্য রেখে দেওয়া উচিত। সেই জায়গায় কোনো বাথরুম বা জলের কল এই জিনিসগুলো না রাখা একদম ভালো বলেই মনে হয়। সেখানে তুমি ঠাকুরের জন্য জায়গাটা রেখে দাও। আর যদি মনে হয় যে বাথরুম করতে হবে, তাহলে একদম পার্টিকুলার ডিগ্রি দেখে কোনো বাস্তুবিদকে দেখিয়ে বাথরুমটা অ্যাকচুয়ালি তুমি দেখে ঠিকঠাক জায়গায় করাও। আর এন্ট্রি আমি বলবো কোনোদিনই দক্ষিণ দিকে রেখো না। দক্ষিণের দিকটা খুব সীমিত কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এন্ট্রি রাখা ঠিক হবে, না হলে কিন্তু দক্ষিণ দিকটা এন্ট্রি রাখা ঠিকই নয়। সেক্ষেত্রে উত্তর দিকে রাখো, উত্তর ওপেন রাখো, খুব ভালো হয় বাস্তুর জন্য। এটাই বললাম যে অনেক কিছু রয়েছে, অনেক জানার, এরকম অনেক ছোটো ছোটো তথ্য রয়েছে যেগুলো জানতে শুরু করলে তুমি সারাদিন কাটিয়ে ফেলবে, সেগুলো শেষ করতে পারবে না। তো হয়তো ভবিষ্যতেও আরও অনেক কিছু জানবো, আরও অনেক কিছু জানার চেষ্টা করব। সেই কারণেই তোমাদের মতো মানুষদেরকে ডাকা পডকাস্টে। থ্যাংক ইউ সো মাচ বিক্রমাদিত্য। কেমন লাগলো গল্প? খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। আজকের আড্ডাটা আমরা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি হয়তো আবার দেখা হবে। ভালো থেকো। তুমিও। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপেরিয়েন্স।